নমস্কার বন্ধুরা, সবাইকে আবার একবার আমাদের স্বাগতম জানাই সহজ গুরু চ্যানেলে। তো দেখুন, আজকে বেশি না, মাত্র কয়েকটি প্রশ্ন আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন থেকে তুলে নিচ্ছি, প্যাডাগজির প্রশ্ন। তো প্রশ্নগুলো আমরা অফিসিয়াল আনসার কির মধ্যে আপনাদের ডিসকাস করব, সুতরাং আপনারা দেরি না করে কারেক্ট আনসারগুলো খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে বলে যান, কারণ এখানে আমাদের অনেক সময় যাতে নষ্ট না হয়, তাই আমরা খুব ইজিলি খুব কম সময়ে যাতে এই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আমরা দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলি যাতে কারেক্ট আনসার আমরা করতে পারি এই প্রচেষ্টা রাখছি। সুতরাং চলুন দেরি না করে আপনারা ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমরা উত্তর ঝটপট বলে দেবো যে কোন প্রশ্নের আনসার কারেক্ট হলো। ঠিক আছে, তো চলুন 1 নম্বর প্রশ্ন কী বলেছিল, 121 প্রশ্নে কী বলেছে আমাদের দেখে নেওয়া যাক। নিচের কোনটি শব্দ ভাণ্ডারগত অধ্যয়নের অঙ্গ? শব্দ ভাণ্ডারগত অধ্যয়নের অঙ্গ কোনটি? প্রবচন, উপসর্গ, ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী শব্দ সংস্থাপন, তারপর হচ্ছে প্রত্যয়। এখানে বলেছে ভোকাবুলারির অঙ্গ কোনটি? শব্দ ভাণ্ডারের কোনটি অঙ্গ? 121। তো শব্দ ভাণ্ডার করতে গেলে ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী শব্দ সংস্থাপন করতে হবে। কারণ কি? কারণ যে কোনো শব্দ যে কোনো জায়গায় আমরা বসাতে পারবো না। যে কোনো শব্দটা আমাদের অনেক শব্দভাণ্ডার রয়েছে, ঠিক আছে, শব্দভাণ্ডার আমরা অনেক জানি, কিন্তু যে কোনো শব্দ যে কোনো জায়গায় বসাতে পারবো না। সেটা ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী কোন ভাষায় কোন পরিপ্রেক্ষিতে কোন শব্দটা বসবে, কোন শব্দটা সংস্থাপন হবে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সুতরাং অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন নাম্বার 112, কী হবে কারেক্ট আনসার? তাড়াতাড়ি কমেন্ট করবে। ব্যাকরণ শিক্ষণ ক্ষেত্রে প্রচলিত ভ্রান্ত অনুমানটি চিহ্নিত করুন। ব্যাকরণ শিক্ষণ যেটা ক্ষেত্র রয়েছে, এই ক্ষেত্রে ভ্রান্ত অনুমান কোনটা রয়েছে এটি আমাদের চিহ্নিত করতে হবে। তো দেখুন, বিচ্ছিন্ন রূপে প্রথাগত ব্যাকরণ শিক্ষণ সাধারণত কথন এবং লিখনের মধ্যে সঞ্চালিত হয়ে যায়। শিক্ষার্থীদের খাতায় সংশোধন চিহ্নিত করে বিশেষ লাভ হয় না, এটা একদম ভুল। কারণ কি? শিক্ষার্থীদের খাতায় সংশোধন চিহ্নিত দিয়ে বিশেষ কিছু লাভ হয় না সেরকম কথা নয়। সংশোধন চিহ্ন দিয়ে সঙ্গে সঙ্গে যদি আমরা তাকে ঠিক করে দিই, তখন সে কিন্তু এটা সংশোধন করতে পারে। এটি স্বাক্ষর এবং ভাষা সমৃদ্ধ পরিবেশে জটিল ব্যাকরণ অধিগম্য হয়। যেহেতু আমরা আমরা লোয়ার প্রাইমারি বা আপার প্রাইমারি টের দেবো, বা এখানে প্রাইমারি লেভেলে বাচ্চা থাকবে বা আপার প্রাইমারি লেভেলে বাচ্চা থাকবে, যেই থাকুক না কেন, জটিল ব্যাকরণ বা জটিল বিষয়ে আমরা তাদেরকে শেখাবো না। জটিল হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। পঠনের সঙ্গে সঙ্গে লিখনের মধ্য দিয়েই শিক্ষার্থীদের ব্যাকরণ প্রীতির পরিচয় বিবর্ধিত হবে। পঠনের সঙ্গে সঙ্গে লিখনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের ব্যাকরণ প্রীতির পরিচয় সেরকম কোনো কথা নয়। সুতরাং ভ্রান্ত অনুমান বলতে অপশন নাম্বার 1 হবে রাইট অ্যান্সার। বিচ্ছিন্ন রূপে প্রথাগত ব্যাকরণ শিক্ষণ সাধারণত কথন ও লিখনের মধ্যে সঞ্চালিত হয়ে যায়। ঠিক আছে ভাই, নেক্সট। একটি মিশ্র ক্ষমতা সম্পন্ন দলের মধ্যে বিভিন্নতা থাকে। কোয়েশ্চন নাম্বার 1, 2, 3 কারেক্ট আনসার কী হবে বলুন তো? মিশ্র ক্ষমতা সম্পন্ন একটা দল যদি থাকে, তো এই ক্ষেত্রে একটা গ্রুপ থাকবে, গ্রুপের বিভিন্নতা থাকবে, মানে ডাইভার্সিটি থাকবে। এখানে সামাজিক স্তরের, জ্ঞান ও দক্ষতার, অর্থনৈতিক মর্যাদার, লিঙ্গ ও বৈষম্যের। এখানে দেখুন, আমরা যদি ডাইভার্সিটি করি তাহলে আমরা সোশিয়ালি ডাইভার্স করতে পারি না। সমাজের উঁচু স্তরের ব্যক্তি, তারপর নিচু স্তরের ব্যক্তি বলে আমাদের কাছে কিছু নেই, সবাই সমান এজ এ প্যাডাগজিক্যাল সেন্স। লিঙ্গ ও বয়স, ঠিক আছে, লিঙ্গ ও বয়স আমরা জেন্ডার বায়াস করতে পারি না। ছেলেদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, মেয়েদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, সেরকম কোনো কিছু সম্ভব না। অর্থনৈতিক মর্যাদা, পয়সাওয়ালা বাপের ছেলেকে ভালোভাবে স্কুলে পাঠদান করব, আর যে গরিব ঘরের ছেলে তাকে আমরা কম পাঠদান করব, আবার গরিব ঘরের বেশি করব, ধনী ঘরের ছেলেকে কম পাঠদান করব, সেরকম কোনো কথা নয়। সুতরাং সামাজিক স্তর, অর্থনৈতিক মর্যাদা, বয়স ও লিঙ্গ সেরকম কোনো কথা নয়। সুতরাং এখানে কারেক্ট আনসার হবে কি? জ্ঞান ও দক্ষতার মধ্যে বিভিন্নতা রয়েছে। কারেক্ট আনসার কী হবে? জ্ঞান ও দক্ষতার মধ্যে বিভিন্নতা রয়েছে ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখুন, 124 প্রশ্নের কারেক্ট আনসার কী বলেছে? সৃজনমূলক পাঠ ও তথ্যভিত্তিক পাঠ। ঠিক আছে, সৃজনমূলক পাঠ ও তথ্যমূলক পাঠ অনুধাবনের মধ্যে পার্থক্য রয়েছে। ঠিক আছে, সৃজনমূলক পাঠের ক্ষেত্রে আমরা একজন শিক্ষার্থীর কাছ থেকে কি প্রত্যাশা করব? ইয়েস, খুব অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্রিয়েটিভিটির ক্ষেত্রে নিচের কোনটি সম্পর্কিত? 124 কারেক্ট আনসার কী হতে পারে ভাই? কমেন্ট বক্সে কমেন্ট করুন তো।
কেবলমাত্র স্বল্প প্রাক্ষবিক প্রতিক্রিয়া, অধিক বৌদ্ধিক ব্যাখ্যা এবং স্বল্প প্রাক্ষবিক প্রতিক্রিয়া, শৈলীর অধিক গুণ উপলব্ধি এবং লেখকের বক্তব্যের বিচার, অধিক বৌদ্ধিক ব্যাখ্যা ইন্টেলেকচুয়াল ইন্টারপ্রেটিং। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কোনটি হবে? যারা সৃজনশীল পাঠ বা সৃজনমূলক পাঠ করবে বা সৃজনশীল রচনা করবে, ক্রিয়েটিভ লার্নিং, যারা ক্রিয়েটিভিটি করতে পারে, এই সমস্ত শিশুদের কাছ থেকে আমরা কি প্রত্যাশা বা আমরা কি আশা করতে পারি? মুদ্রা কথা হচ্ছে এইটি। তো এখানে কারেক্ট অ্যান্সার দেখুন কী হবে, এখানে কেবলমাত্র দিয়েছে, তার মানে এটা কখনো সত্য নয়, এটা একদম ডাইরেক্ট কেটে দিন। তারপর কি অধিক বৌদ্ধিক ব্যাখ্যা এবং স্বল্প প্রাক্ষবিক প্রতিক্রিয়া, একদম হাইলি ডেভেলপমেন্ট, অধিক বৌদ্ধিক ব্যাখ্যা। আচ্ছা ধরে নিন আজকে ক্লাস 2 এর একটা বাচ্চা, 2 এর একটা শিশু, সে একটা নতুন একটা কিছু একটা তৈরি করলো, তো তার ক্ষেত্রে তার যে অধিক এই ব্যাপারে সে যে 100% একদম হাইয়েস্ট সে যে বৌদ্ধিকভাবে ব্যাখ্যা দিতে পারবে, বা ওই জিনিসটা কেন বানিয়েছে, কীভাবে বানিয়েছে, কেন কী করে তার মাথায় চিন্তা আসলো, এই সবগুলি ব্যাখ্যা সে করতে পারবে না। অধিক বৌদ্ধিক ব্যাখ্যা হয় না, অধিক বৌদ্ধিক ব্যাখ্যা দুটা কেটে দিলাম। তো এখানে অপশন নাম্বার 3 বেঁচে থাকলো, শৈলীর অধিক গুণ উপলব্ধি এবং লেখকের বক্তব্যের বিচার করা ইজ দ্য রাইট আনসার। তো পেডাগজির আনসার করার সময় আমরা প্রথমেতে কোনটা নেগেটিভ কারেক্ট আনসার সেটা আমরা খুঁজব, তারপর আমরা পেডাগজির কারেক্ট আনসার পেয়ে যাব। দেখুন 125 কি বলেছে, নিচের কোনটি শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান? শিক্ষার্থী কেন্দ্রিক, চাইল্ড সেন্ট্রিক পাঠদান কোনটি? আমরা বর্তমানে জানি আমরা বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুম। তো চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুমটা বর্তমানে নিচের কোনটি? প্রদর্শনমূলক পাঠদান, মডেল বা প্রতিরূপের সাহায্যে পাঠদান, ভাষণ সর্বস্ব পাঠদান, ব্যক্তি প্রয়োজনমুখী পাঠদান। তো শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান এখানে কোনটি হবে? চাইল্ড সেন্ট্রিক ইনস্ট্রাকশন এখানে নিচের কোনটি? কোয়েশ্চন নাম্বার 125। এটা একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে কিন্তু এই ধরনের প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন লাইভ, আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন ডিসকাস করছি। এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষার হলে সবসময় এইসব প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে। সুতরাং আপনারা দেরি না করে খুব তাড়াতাড়ি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনগুলো খুব ভালো করে এবার মন দিয়ে স্টাডি করুন। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন একবার করে ভালো করে স্টাডি করে আপনারা পরীক্ষার হলে যান। আমি বারবার এক কথা বলে রাখি, আর পরীক্ষার সময় নেই, টেনশন নেবেন না, বিন্দাস যান, ঠিক আছে ভাই? তো দেখুন শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান মানে শিক্ষার্থী মানে ছাত্র, ছাত্রকে আমার গুরুত্বপূর্ণ দিতে হবে, তাই না? প্রদর্শনমূলক পাঠদান আর মডেল প্রতিরূপ ভাষণ, সব ভাষণ তো হবেই না, ভাষণ মানে লেকচার মেথড আমাদের ক্ষেত্রে হয় না। মডেল বা প্রতিরূপের সাহায্যে পাঠদান আর প্রদর্শনমূলক পাঠদান কেটে দিলাম, কারণ কি ব্যক্তি প্রয়োজনমুখী পাঠদান যেহেতু রয়েছে সেহেতু উপরের দুটি কারেক্ট হতে পারে না। তার কারণ কি? কারণটা একটু আমরা দেখি। শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান, কোন শিক্ষার্থীর কোন জিনিসের চাহিদা রয়েছে, কোন শিক্ষার্থীর কোন জিনিসে কমই রয়েছে, কোথায় তাকে একটু কোন শিক্ষার্থীকে কোথায় একটু বেশি ফোকাস দিতে হবে, বা ওই ছাত্রটা কেন বুঝতে পারছে না, কী করলে সে বুঝতে পারবে, এই সমস্ত জিনিস আমাদের শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদানে আমরা দিয়ে থাকি। সুতরাং এখানে ব্যক্তি প্রয়োজনমুখী পাঠদান হচ্ছে রাইট আনসার। ব্যক্তি প্রয়োজনমুখী, কোন ব্যক্তির কিসের প্রয়োজন সেটার উপরে আমাদের কি করতে হবে? ফোকাস করতে হবে। নেক্সট 126 প্রশ্নের কারেক্ট আনসার, নিচের কোনটির মাধ্যমে সুষম গতিবেগ সম্পন্ন শিক্ষার্থীর মূল্যায়ন সম্ভব নাও হতে পারে? নিচের কোনটির মাধ্যমে কাইনেস্টিক শিক্ষার্থীর মূল্যায়ন সম্ভব নাও হতে পারে? তো 126 প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? দেখুন ছাত্ররা শূন্যস্থান পূর্ণ করতে পারবে, যে কোনো ছাত্র শূন্যস্থান পূর্ণ যদি আমরা দেই, অনেক সময় তারা শূন্যস্থান পূর্ণ কিন্তু করতে পারবে ভেরি ইজিলি। তারপর আমরা যদি তাকে দলবদ্ধভাবে কাজ দিই, গ্রুপ ওয়ার্ক, যে তোমরা সবাই মিলে ওই কাজটা করে দাও, একজন না পারলে কিন্তু আরেকজনের সাহায্য নিয়েও কিন্তু কাজটা করে দিতে পারবে। তারপর এমসিকিউ যদি তাকে অপশন দিয়ে দিই যে চারটা থেকে কোনটা সহজ, এটাও কিন্তু ছোটো বাচ্চারা খুব সহজে করে নেয়। কিন্তু যদি তাদেরকে দীর্ঘ পরীক্ষা বা দীর্ঘ রচনাধর্মী প্রশ্নোত্তর যদি লেখার জন্য বলা হয়, তাহলে কিন্তু ছোটো ছোটো শিশুরা সেটা পারবে না। সুতরাং এখানে ওই কথাটি বলেছে যে দীর্ঘ পরীক্ষা এবং দীর্ঘ রচনাধর্মী প্রশ্নোত্তরের মাধ্যমে সুষম গতিবেগ সম্পন্ন, মানে যে ধরনের আমাদের শিক্ষার্থীর মূল্যায়ন আমাদের হওয়া উচিত ছিল, এই মূল্যায়নগুলো আমরা হয়তো নাও নিতে পারি। সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন জুম করব না, কারণ একসাথে এমনিতেই যেহেতু আসছে না, সুতরাং আমরা টুকরো টুকরো করে দেখে নিই।
শেখানো মানেই শিখন হচ্ছে শেখা নয়, অর্থাৎ শিক্ষণ মানেই শিখন নয়, অর্থাৎ শেখানো মানে শেখা নয়। ইয়েস, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা কাউকে শেখাবো, তার মানে সেটা আমার নিজের শেখা নয়। শেখানো একটা জিনিস আর নিজে শেখার একটা জিনিস, ঠিক আছে? শিক্ষার্থীদেরকে আমরা ছাত্রদেরকে শেখানো আমাদের একটা জিনিস, আর নিজে শেখাটা হচ্ছে অন্য জিনিস। তার কারণ কি? শিক্ষার্থীরা অনানুষ্ঠানিক আলোচনাতেই বেশি মনোযোগ দেয়। শিক্ষক ও শিক্ষার্থীর আর্থসামাজিক স্তর সমান নাও হতে পারে। শিক্ষার্থীদের মধ্যে পারগম্য তার ব্যক্তিত্বের ও পশ্চাৎপটগত অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের বিবিধতা থাকে। শিক্ষক বা শিক্ষার্থী কেউ কখনোই কোনো বিষয়ে সব জ্ঞান আয়ত্ত করতে পারে না। এবার দেখুন কারেক্ট আনসার কী হবে, কোয়েশ্চেন নাম্বার 127। তো আপনারা দেখি তো ভাই কারেক্ট আনসার কার কোনটি হয়, খুব তাড়াতাড়ি বলুন। এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3। শিক্ষার্থীদের মধ্যে পারগম্যতার ব্যক্তিত্বের এবং পশ্চাৎগত বিভিন্নতা থাকে, এটা হবে কারেক্ট আনসার। শিক্ষার্থীরা অনানুষ্ঠানিক আলোচনাতেই বেশি মনোযোগ দেয়। ইনফর্মেল সেটা কোনো কথা নয়, আপনি যদি অ্যাট্রাকটিভলি যদি আপনি ফর্মাল ক্লাস করান এখানে কিন্তু তারা মনোযোগ দেবে, সুতরাং এটা ভুল হয়ে গেল। শিক্ষক এবং শিক্ষার্থীর আর্থসামাজিক স্তর সমান নয়। তবে আগে বলেছিলাম যে ইকোনমিক কন্ডিশন, সোশিয়াল কন্ডিশন, জেন্ডার কন্ডিশন, এই ধরনের কন্ডিশনগুলো আমাদের প্যাটাগজিতে দেখা হয় না, সবগুলি আমাদেরকে ইকুয়ালি দেখতে হয়। সুতরাং অপশন নাম্বার 2 হচ্ছে না, সুতরাং অপশন নাম্বার 3 এই ক্ষেত্রে রাইট অ্যান্সার। শিক্ষক বা শিক্ষার্থী কেউ কখনোই কোনো বিষয়ে জ্ঞান সব আয়ত্ত করতে পারে না, এর সঙ্গে ওই প্রশ্নের মানে যে শব্দ রয়েছে তার কোনো সম্পর্ক নেই। সুতরাং দেখুন 128 প্রশ্ন, নেক্সট প্রশ্ন। একটি আনুষ্ঠানিক অভিযোগপত্রের কোন অংশে অভিযোগের সংক্ষিপ্ত বর্ণনা রাখা হয়? অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্বোধনের পরে এবং সমাপ্তিসূচক অংশের আগে। সমাপ্তিসূচক অংশে, সম্বোধনের আগে এবং বিষয় উল্লেখের পরে, সম্বোধন অংশে। তো কোয়েশ্চন নম্বর 128 প্রশ্নের কারেক্ট আনসার কী হতে পারে? একটি আনুষ্ঠানিক যখন আমরা অভিযোগপত্র লিখব, ফর্মাল কমপ্লেন লেটার লিখব, তো সেই কমপ্লেন্ট লেটারে অভিযোগের সংক্ষিপ্ত বর্ণনা মানে সাবজেক্টটা আমরা কোথায় লিখব, মানে কী বিষয়ে আমাদের অভিযোগ রয়েছে তার একটা সংক্ষিপ্ত আমরা বর্ণনা দেবো, তাই না? তো সংক্ষিপ্ত বর্ণনাটা আমরা কোথায় দেবো? কোয়েশ্চন নাম্বার 128 প্রশ্ন। তো এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 1, সম্বোধনের পরে এবং সমাপ্তিসূচক অংশের আগে। সম্বোধনের আমরা চিঠিতে যাকে আমরা হেডিং করব তাকে বলা হয় কি? সম্বোধন। তো সম্বোধনের পরে আর লাস্টের যেটা অংশ আছে তার ঠিক আগে অর্থাৎ মিডিলখানে মধ্যেখানে আমরা কী বিষয়ে অভিযোগ করছি সেটা আমরা জানাবো। নেক্সট 129। নিচের কোন গুচ্ছটি পাঠ বা পঠনের বিভিন্ন ধরনকে প্রকাশ করে? 129 কারেক্ট আনসার। 129 কারেক্ট আনসার কী হতে পারে? নিচের কোন গুচ্ছটি পাঠ বা পঠনের বিভিন্ন ধরনকে প্রকাশ করে? অনুসন্ধানমূলক, আবিষ্কারমূলক, বিশ্লেষণমূলক, বিশদ, সারবস্তু, অনুধাবনমূলক, বিশ্লেষণমূলক, বিশদ না প্রগাঢ়? তারপর হচ্ছে সারবস্তু, অনুধাবনমূলক, বিশ্লেষণমূলক, আবিষ্কারমূলক, অনুসন্ধানমূলক, এইগুলি। তো 129 প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, সারবস্তু। প্রথমে সারবস্তু কী রয়েছে সেটা আমাদের বুঝতে হবে, অনুধাবন করতে হবে, বিশ্লেষণ করতে হবে, তারপর বিশদে এবং প্রগাঢ়ে রিডিং করতে হবে, ইন্টেনসিভ রিডিং করতে হবে। তো ইন্টেনসিভ রিডিং কি, এক্সটেন্সিভ রিডিং কি, তারপর স্ক্যানিং কি, স্কিমিং কি, এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও পাবলিক করা হয়ে গেছে। আপনারা কাইন্ডলি ভিডিও দেখে না থাকলে অবশ্যই খুব তাড়াতাড়ি দেখে নিন, কারণ সময় নেই, সময়ের খুব অভাব রয়েছে এখন ভাই আপনার হাতে। শিক্ষার্থীর লিখন দক্ষতা মূল্যায়নের সময় প্রয়োজন। একটা শিক্ষার্থীর লিখন দক্ষতা মূল্যায়নের জন্য তার কিসের প্রয়োজন? লেখার কাজ চলাকালীন অবস্থায় কোনো চূড়ান্ত মতামত নয়, কিন্তু লেখাটি কেমন হচ্ছে তা জানানো। লিখন দক্ষতা যখন আমরা মূল্যায়ন করব তখন আমরা ছাত্রদের কী জানাতে পারি? যে লেখার কাজ যখন চলবে তখন সেই অবস্থায় কোনো ফাইনাল মতামত আমরা দিতে পারি না, কিন্তু বলতে পারি তার লেখাটা কেমন হচ্ছে তা জানায়, তোমার লেখাটা ভালোই হচ্ছে, একটু বেটার করলে ভালো হয়, এই ধরনের কথা আমরা বলতে পারি। 1 নম্বর অপশনে বলেছে। 2 নম্বর অপশনে বলেছে লেখার বিষয়ে বা শব্দের ব্যাপারে
তাদের পছন্দের সীমা বেঁধে দেওয়া, যে তোমরা এতটুকু শব্দের মধ্যে তোমাদেরকে এই টপিক নিয়ে লিখতে হবে। ব্যাকরণের জন্য একটি বিশেষ স্থান নির্ধারিত রাখতে হবে। তাদের চিন্তাভাবনা প্রকাশের যথেষ্ট পরিমাণে আনুষ্ঠানিক সুযোগ প্রদান করতে হবে। তো 130 প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে লিখন দক্ষতা যখন মূল্যায়ন করব, তো মূল্যায়নের ক্ষেত্রে 130 কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 1। লেখার কাজ চলাকালীন অবস্থায় কোনো চূড়ান্ত মতামত নয়, কিন্তু লেখাটি কেমন হচ্ছে তা আমরা জানাতে পারি। শিখন ব্যাপারে কিছু অক্ষমতা মানে স্লাইড লার্নিং ডিসেবিলিটি আছে এমন শিক্ষার্থী তার স্কুল নির্ধারিত কোনো পাঠ্যবস্তু পড়ার ক্ষেত্রে যেন পিছিয়ে না পড়ে তা নিশ্চিত করার জন্য কী করতে হবে। শিখন ব্যাপারে যেমন কিছু অক্ষমতা রয়েছে আমরা জানি, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, ডিসফোরিয়া, ডিসলেক্সিয়া, এই ধরনের কিছু সমস্যা রয়েছে। তো এইরকম শিক্ষার্থী তার স্কুলে নির্ধারিত কোনো পাঠ্যবস্তু যখন পড়ার ক্ষেত্রে যেন পিছিয়ে না পড়ে তা নিশ্চিত করার জন্য আমরা কি করতে পারি। অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোয়েশ্চন নাম্বার 131 কি বলেছে দেখি। অপরিচিত শব্দগুলি শনাক্ত করে সেগুলির অর্থ খুঁজতে সাহায্য করা, নির্ধারিত পাঠ্যবস্তু সমূহের প্রতি মনোযোগ কেন্দ্রীভূত, পাঠ্যবস্তুর সরলতর সংস্করণ প্রস্তুত অথবা সেগুলির সারাংশ সরবরাহ করা, কম্পিউটারে আরও বেশি ডিজিটাল পাঠ্যবস্তু সরবরাহ করা। তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 1। শিক্ষণে যেহেতু আমরা রিডিংয়ে যেহেতু সমস্যা রয়েছে, সুতরাং পড়তে যাতে সমস্যা রয়েছে পড়ার ক্ষেত্রে, সুতরাং অপরিচিত শব্দগুলো আমরা পাবো। এই শব্দগুলো অর্থ যদি আমরা বুঝতে পারি তাহলে পরবর্তী সময়ে আর কোনো সমস্যা হবে না। অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। অনুসন্ধানমূলক বা জিজ্ঞাসাভিত্তিক লিখন ইনকোয়ারি বেসড লার্নিং কি? অনুসন্ধান ভিত্তিক বা জিজ্ঞাসামূলক ভিত্তিক লিখন অর্থাৎ ইনকোয়ারি বেসড লার্নিং মানে কি? নির্বাক শিক্ষার্থীদের প্রশ্রয় দেয়, শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনার পোষকতা করে না, শিক্ষার্থীদের প্রশ্ন করার অধিকার দেয়, শিক্ষার্থীদের চিন্তা উদ্দীপক পরিস্থিতির দিকে আকর্ষণ করে না। তো কোয়েশ্চন নাম্বার 132 প্রশ্নের কারেক্ট আনসার কী হবে ভাই? অনুসন্ধানমূলক বা জিজ্ঞাসাভিত্তিক, জিজ্ঞাসা মানে কি? প্রশ্ন করা। তো এখানে প্রশ্ন করার অধিকার দেবে, তাই না? এখানে অনুসন্ধান ভিত্তিক লিখন বা ইনকোয়ারি বেসড লার্নিং মানে জিজ্ঞাসা করার অধিকার দেবে যাতে শিক্ষার্থীরা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। এবার দেখুন দ্বিতীয় ভাষার ক্ষেত্রে একটা প্রশ্ন আসে, কি দিয়েছে দেখি 133 আমাদের। দ্বিতীয় ভাষা মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ প্রদত্ত শিক্ষা নির্দেশিকাগুলি বুঝতে পারা শিক্ষার্থীদের পক্ষে দরকার। দ্বিতীয় ভাষায় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেহেতু রয়েছে সেটা প্রদত্ত শিক্ষা নির্দেশিকাগুলি বুঝতে পারা শিক্ষার্থীদের পক্ষে দরকার। অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কী কী নির্দেশগুলো দেওয়া আছে সেগুলি খুব ভালো করে বুঝতে হবে। এখানে শিক্ষার্থীর যে প্রয়োজনীয় দক্ষতাটি পরীক্ষিত হয় তা হলো আলোচনা অনুসরণ করতে পারার ক্ষমতা, মনে রাখা এবং যথাসময়ে সেগুলি ঠিক মনে করতে এবং স্মরণ করতে পারার ক্ষমতা, তথ্য বিশ্লেষণ বা ব্যাখ্যা করার ক্ষমতা, করণীয় সম্পর্কে পূর্ব অনুমান করতে পারার ক্ষমতা। তো কোয়েশ্চন নম্বর 133 প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে দ্বিতীয় ভাষার নির্দেশিকাগুলি মনে রাখতে হবে এবং যথাসময়ে সেগুলি ঠিকঠাক মনে করতে পারছে কিনা না, সেটার ক্ষমতাটা ঠিকঠাক আছে কিনা না সেটা আমাদের পরীক্ষিত করতে হবে, এই দক্ষতাটা। নেক্সট দেখুন, নাট্য শিক্ষণের সবচেয়ে প্রশস্ত উপায়। নাট্য শিক্ষণের সবচেয়ে প্রশস্ত উপায় কি? নাটকের প্লট বা কাহিনী গ্রন্থনা বোঝার জন্য প্রথমে দল বিভক্ত হয়ে কাজ করা এবং তারপর নাটকটিকে মঞ্চস্থ করানো। নাটকটির বিষয়বস্তু বোধগম্য হয়েছে কিনা না তা বোঝার জন্য অনেক প্রশ্ন করা। নাটকটির কাহিনী এবং তার ব্যাকরণিক উপাদানের উপর নির্দিষ্ট প্রশ্নাবলী দিয়ে পরীক্ষার ব্যবস্থা করা। নাটকের কাহিনীটি বোঝার জন্য শিক্ষার্থীদের একাধিকবার নীরব পাঠ করতে বলা। তো 134, নাট্য শিক্ষণের সবচেয়ে প্রশস্ত উপায় কি?
আমরা কি করব, নাটকটির বিষয়বস্তু বোধগম্য হয়েছে কিনা না অনেক প্রশ্ন করব। তো অনেক যদি প্রশ্ন করি, প্রশ্নই করতে থাকবো, একটা পর একটা প্রশ্নই করতে থাকবো, সেটার আর প্রশস্ত উপায় কী করে হলো। আবার সেম টু সেম পরীক্ষার ব্যবস্থা করলে পরীক্ষা হবে আনসার হবে, কোনো ম্যাটার নেই। আর একাধিকবার যদি নীরবে পাঠ করে সবাই হয়তো নাও বুঝতে পারে, যেহেতু নাট্য শিক্ষণ। সুতরাং কারেক্ট আনসার হবে কি, নাট্য শিক্ষণ তখনই হবে যখন নাটকটা কী লেখা হয়েছে সেটা বুঝে, সেটাকে কে কোন রোল প্লে করবে তাদেরকে আলাদা আলাদা ডিভাইড করে যদি নাটকটিকে মঞ্চস্থ করা যায়, তখনই এটা সাকসেস হবে। যে কোনো নাটক তখনই সাকসেস হয় যখন নাটকটা রিহার্সেল আমরা অনেকেই করি, কিন্তু ফাইনালে গিয়ে ফেল হয়ে যায়, তাই না? তো ফাইনাল যখন আমরা প্র্যাকটিস করে নেব নাটকটা মঞ্চে, তখনই আমরা সাকসেস। সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার হবে কি, অপশন নাম্বার 1। নাটকের প্লট বা কাহিনী গ্রন্থনা বোঝার জন্য প্রথমে দল বিভক্ত হয়ে কাজ করা এবং তারপর নাটকটিকে মঞ্চস্থ করানো। নেক্সট, কোনো পাঠে একটি শব্দের মান বলতে বোঝায়, এটা একটা রিপিটেড প্রশ্ন, ঠিক আছে। আর এই প্রশ্নটি ডিসেম্বর 2014 পেপার 2 এর প্রশ্ন, আপনারা দেখুন। আর ডিসেম্বর 2014 পেপার 2 এর প্রশ্ন। তো পেপার 2, পেপার 1, ল্যাঙ্গুয়েজ 2, ল্যাঙ্গুয়েজ 1 যাই হোক না কেন, এর চিন্তা করবেন না, কারণ প্যাডাগজি ইকুয়াল টু প্যাডাগজি। কারণ ল্যাঙ্গুয়েজ 1-এর প্যাডাগজি তো ল্যাঙ্গুয়েজ 2-তে আসে, পেপার 1-এর প্যাডাগজি তো পেপার 2-তেও আসে, এই জন্য আপনারা কিন্তু ভাববেন না। তো কোনো পাঠে একটি শব্দের মান বলতে কী বোঝায়? সেই শব্দের বহুধা বা বহু রকম ব্যবহার, শব্দের আবিধানিক অর্থ, সেই শব্দের বহুধা অর্থাৎ বহু রকম ব্যবহার, শব্দটির আবিধানিক অর্থ, শব্দটির সংশ্লিষ্ট প্রসঙ্গভিত্তিক তাৎপর্য, সেই শব্দের সংশ্লিষ্ট প্রসঙ্গ উপযোগী ব্যবহার। তো দেখুন, কোনো পাঠে একটা শব্দের মানটা কী হবে কারেক্ট আনসার দেখুন তো ভাই, প্রসঙ্গ ভিত্তিক কিন্তু এটা চেঞ্জ হবে, শব্দটার যে সংশ্লিষ্ট প্রসঙ্গ। কারণ একটা শব্দ বিভিন্ন প্রসঙ্গে বিভিন্নভাবে ব্যবহৃত হয়, তাই না? সুতরাং এখানে শব্দটির সংশ্লিষ্ট প্রসঙ্গ ভিত্তিক তার তাৎপর্য কী রয়েছে বা সিগনিফিকেন্স কী রয়েছে এটা বোঝাবে, ঠিক আছে। তো এই ছিল টোটাল 15 প্যাডাগজি আজকের আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশনে। তারপর দেখুন প্যাসেজ রয়েছে। তো প্যাসেজ আপনারা সবাই জানেন প্যাসেজ থেকে কী ধরনের প্রশ্ন আসে, আমরা অলরেডি অনেকবার আপনাদেরকে ডিসকাস করে দিয়েছি, ঠিক আছে ভাই। তো এই বাক্যটিতে আমাদের গ্রামার রয়েছে একটি, দেখুন তো কী গ্রামার রয়েছে। 140-তে একটা গ্রামার রয়েছে, ব্যাকরণটা দেখে নিই। তাতে আমার আপত্তি নেই। নৈস্তর্তিক এই বাক্যটিকে যদি অস্তর্থক বাক্যে করি, অর্থাৎ কি এই বাক্যটা নাবোধক রয়েছে, এটাকে হাবোধকে করব। তাতে আমার আপত্তি নেই, কোয়েশ্চন নম্বর 143 কী হবে কারেক্ট আনসার? কোয়েশ্চন নম্বর 143, তাতে আমার সম্মতি আছে। তো তাতে আমার সম্মতি আছে তার মানে কি, তাতে আমার আপত্তি নাই। যখন আপনারা যখন আপনারা ন্যস্তর্থক থেকে অস্তর্থকে করবেন, মানে নাবোধক থেকে হাবোধকে করবেন, তখন আপনারা মেইন যেটা শব্দ থাকবে তার বিপরীত শব্দ খুঁজবেন, আদারওয়াইজ আপনারা মিলাতে পারবেন না, বিপরীত দিয়ে আপনি করবেন, ঠিক আছে। যেমন মানুষ মরণশীল, অর্থাৎ পৃথিবীতে কেউই অমর নহে, অর্থাৎ মরণশীলের বিপরীত হচ্ছে কি, অমর, ঠিক আছে। তো এই ধরনের, যেমন আপত্তি মানে কি, সম্মতি। তাতে আমার আপত্তি নাই তার মানে তাতে আমার সম্মতি আছে, ঠিক আছে। তো এই ধরনের আপনারা খুঁজে করবেন। দেখি তো আর কোথাও আমাদের ব্যাকরণ রয়েছে কিনা না, যদি ব্যাকরণ থাকে আমরা দেখবো। আর প্যাসেজ থেকে আনসার আমরা খুঁজে দিচ্ছি না, কারণ আমরা অলরেডি এই প্যাসেজের আমরা ভিডিও অলরেডি প্রোভাইড করে দিয়ে দিয়েছি, তো আপনারা অবশ্যই দেখে নেবেন। তারপর দেখুন সমার্থক দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত কোনটি? সমার্থক দ্বন্দ্ব কোনটি? তো সমার্থক দ্বন্দ্ব, অলোক দ্বন্দ্ব, তারপর নিত্য সমাস, এই সবগুলি আমরা ডিসকাস করে দিয়েছি, দেখে না থাকলে দেখে নেবেন কাইন্ডলি প্লে লিস্টে গিয়ে। তো 149 প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে সমার্থক দ্বন্দ্ব। এখানে কী হবে, সমার্থক, এখানে হবে বাধা বিপত্তি, দুইটা সমান অর্থ বোঝাবে, সমার্থক, ঠিক আছে। আর নেই ভাই, এই কয়েকটি প্রশ্ন ছিল, ঠিক আছে। তো এই ছিল আজকের আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশন ডিসকাশন। তো পরবর্তীতে আরও যত তাড়াতাড়ি সম্ভব আরও 1-2টা ক্লাস আপনাদের প্রোভাইড করার চেষ্টা করব পরীক্ষার এক মুহূর্ত পর্যন্ত। তো প্রিভিয়াস ক্লাসগুলি আপনারা দয়া করে সবগুলি খুব তাড়াতাড়ি দেখুন, ঠিক আছে। যত ক্লাস আমরা করেছি, তো এই ক্লাসগুলি যদি দেখে থাকেন তাহলে 100% আপনারা গেইনার হবেন, কোনো ভুল নেই। সুতরাং আপনারা এখনই খুব তাড়াতাড়ি যারা প্রিভিয়াস আমার ক্লাসগুলো দেখেননি
তার অবশ্যই খুব তাড়াতাড়ি প্রিভিয়াস ক্লাসগুলি দেখার অনুরোধ থাকলো এবং ভিডিওটি একটি লাইক করবেন এবং পরবর্তীতে কী ধরনের ক্লাস চাই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।